আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুলতানা। শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া 2 থেকে 3 দিনের মধ্যে সংস্কার কমিশনগুলো কাজ শুরু করবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। সরকারের সমালোচনা সবাই করতে পারে বলেও জানান তিনি। এই শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে। দেশের প্রধান দলগুলোর সাথে আলোচনা হবে। যে কমিশনগুলো যেটা হয়েছে, আপনারা জানেন 6টা কমিশন হয়েছে। এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে, এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে। 2 থেকে 3 দিনের মধ্যে আমরা আশা করছি যে কমিশনগুলো ফর্ম হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় সাক্ষাৎ করেন তিনি। এ সময় 2 দেশের অভ্যন্তরীণ নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করার কথা জানান ইতালির রাষ্ট্রদূত। এর আগে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ইতালির রাষ্ট্রদূত। এ সময় তিনি বলেন, বাংলাদেশি কর্মীদের পেন্ডিং ভিসা দ্রুত সমাধান করা হবে। জনগণের সরকার প্রতিষ্ঠায় দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের দোসররা ষড়যন্ত্র করছে অভিযোগ করে তার মোকাবেলায় জনগণ প্রস্তুত বলেও হুঁশিয়ার করেন তিনি। ছাত্র জনতা হত্যার সাথে জড়িতদের খুঁজে বের করে জনগণের সামনে হাজির করতে গোয়েন্দা সংস্থার প্রতি আহ্বান জানান দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রিপোর্ট করছেন জাহিদ রহমান। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ত্রাণ কমিটির সংবাদ সম্মেলনে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, কৃষি সামগ্রী বিতরণের পর ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরণ দেওয়ার কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বিএনপির পক্ষ থেকে দেশনায়ক জনাব তারেক রহমানের প্রশাসনে এখনো যেসব স্বৈরাচারের দোসররা বসে আছে, সময় থাকতে সরে না গেলে জনগণ ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি করেন ডাক্তার জাহিদ। অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে, তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ মানুষের ভোটাধিকার, মানুষের নির্বিঘ্নে ভোট দেওয়ার ক্ষমতা এবং সেই সাথে মানবাধিকার, সেইগুলো যাতে যত দ্রুততার সম্ভব রিইনস্টিট হয়। দেশের মানুষ বসে আছে, টুক করে চলে আসুন, তখন দেখা যাবে আপনার ঝুপ করে কি হয়ে যায়। জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে জয়নুল আবেদিন ফারুক বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। 2 মাস আগামী 5 তারিখে শহীদের রক্তে রঞ্জিত সরকারের 2 মাস শেষ হবে। এখনো তো NSI DGDFI আছে। অনুগ্রহ করে তাদেরকে বলেন, এরা কোথায়, জনসমক্ষে হাজির করে গ্রেফতার করুন, আইনের আওতায় হস্তান্তর করুন। দেশের জনগণ সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করাই হচ্ছে আপনাদের মূল দায়িত্ব। জাহিদ রহমান, RTV, ঢাকা। দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক। বিকেলে নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়া পৌর ঈদগাহ মাঠে এক গণসমাবেশে তিনি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে আলেম সমাজ প্রশাসনকে সহযোগিতা করবে। জাতীয় শিক্ষানীতি নিয়ে মামুনুল হক বলেন, কেউ নাস্তিক্যবাদকে চাপিয়ে দিতে চাইলে দেশের মানুষ তা গ্রহণ করবে না। এদেশে সকল সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি সহ সকল সংখ্যালঘুদের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, সম্মানের নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য
রাজ্যের নিরাপত্তা সহ ধর্ম পালনের স্বাধীনতার নিরাপত্তা রাষ্ট্র রক্ষা করবে, প্রশাসন রক্ষা করবে। রাষ্ট্র এবং প্রশাসন প্রয়োজন মনে করলে অতীতের মতো আগামী দিনেও এদেশের আলেম সমাজ রাষ্ট্র এবং প্রশাসনকে সহযোগিতা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় র্যাবের হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়নি। বিক্ষোভ দমনে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছিল বলে দাবি করেছে সংস্থাটির গণমাধ্যম শাখা। অন্যদিকে সাগর রুনি হত্যাকাণ্ডে শতবারের বেশি সময় প্রতিবেদন দিতে ব্যর্থ হয়েও নিজেদের ব্যর্থতা খুঁজে পায়নি র্যাব। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এসব জানায় তারা। বাকিটা জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। রাজধানীর গুলশানে গলা কেটে দুজনকে হত্যা করে রুমুন নামক এক সন্ত্রাসী। অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করে র্যাব। সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন সংস্থাটির মিডিয়া শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি ছুড়ে আন্দোলন দমনের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। সেটি অস্বীকার করে র্যাবের মুখপাত্র বলছেন, গুলি নয়, আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে ছোড়া হয়েছিল টিয়ার শেল। আমরা হেলিকপ্টার থেকে শুধুমাত্র টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছি এবং এই বিষয়টিকে পর্যালোচনা করার জন্য আমাদের র্যাব হেডকোয়ার্টার থেকেও বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তার মাধ্যমেই কিন্তু আমরা নিশ্চিত হয়ে আপনাদেরকে বলছি। এ সময় সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে র্যাবের ব্যর্থতার কারণ জিজ্ঞেস করা হলে বিষয়টি এড়িয়ে যান তিনি। 6 মাসের একটি সময় দেওয়া হয়েছে, যেটি এপ্রিল মাসে তাদেরকে জমা দেওয়ার জন্য বলা হয়েছে এবং সেই বিষয়ে যদি র্যাবেরও কোনো সহায়তা লাগে আমরা প্রস্তুত আছি, আমরাও সেখানে সহায়তা করব। সাম্প্রতিক গণহত্যার সঙ্গে জড়িত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাদের দেশত্যাগের বিষয়ে কোনো তথ্য ছিল না বলেও দাবি করা হয়। আমাদের যে সকল টিম আছে তারা অবশ্যই কাজ করছে এবং কাজ করে যাচ্ছে এবং আমরা আমাদের সামর্থ্যে সবটুকু দিয়ে আমরা কাজ করে যাব। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার 3 ভাই। 5 আগস্ট পুলিশের গুলিতে নিহত হয় এক ভাই আর গুরুতর আহত হয় আরও একজন। ভাই হত্যার বিচার পেতে মামলা করায় হুমকির মুখে অন্য ভাই। এদিকে ব্যয়বহুল চিকিৎসা আর উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে অভাব অনটনে মানবেতর দিন কাটছে বাবা মার। সুনামগঞ্জ প্রতিনিধি শহীদ নূর আহমেদের প্রতিবেদন জানাচ্ছেন নাদিয়া সুলতানা। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গোলামীপুর গ্রামে হত দরিদ্র পরিবারের সন্তান 3 ভাই সোহাগ, বিল্লাল ও শুভ জীবিকা নির্বাহে ঢাকার একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজে যোগ দেন তারা। 3 ভাই বসবাস করত বাড্ডায়। শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেয় সোহাগ সহ 3 জনেই। গত 5 আগস্ট বাড্ডায় পুলিশের গুলিতে নিহত হন সোহাগ। গুলিবিদ্ধ হয় ছোট ভাই শুভ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সহ 179 জনের নামে বাড্ডা থানায় মামলা করেন নিহতের ভাই বিল্লাল। এরপর থেকে মামলা তুলে নিতে মুঠোফোনে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয় তাকে। ভয়ে গ্রামের বাড়িতে চলে আসলেও নিরাপত্তাহীনতায় রয়েছে বিল্লাল ও তার পরিবার। হঠাৎ করে গোলাগুলি শুরুর মাঝে মনে হলো আমার পায়ে 2টা গুলি লাগছে। রাস্তাতে মারা গেছে। ঢাকা থেকে আমার অনেক নাম্বার দেয়, যেমন হুমকি দেয় যে কেস তুলে নেওয়ার জন্য। যাইতে পারতেছি না ঢাকা, কোনো কাজ কাম করতে পারে না, আমার এলাকায় কোনো কাজ করতে পারে না। এদিকে পরিবারের উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা সোহাগের মা বাবা। যে পোলা আছে এই পোলার আমরা পা গুলি রয়েছে, আমরা চিকিৎসা ডাক্তার করাইতে পারি, পয়সার অভাব। আমরা সোহাগে মরিয়া গেছে, আমরার অবস্থাও নেই। গরিব মানুষ, হামের উদ্দেশ্যে এখানে বিদেশের মার খাইয়া গেছে ঢাকা হামো। বর্তমান যারা রয়েছেন এবং সমাজে গুরুত্বপূর্ণ দায়িত্বে বা বিভিন্ন অর্গানাইজেশন যারা রয়েছেন তারা তাদের পাশে দাঁড়াবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন। সরকারিভাবে অবশ্য সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো যাতে ওনার পরিবারের জন্য স্পেশালি যদি কোনো বরাদ্দ আনা যায় ওনার এই বাস্তবিকতাকে উন্নয়নের জন্য, সেটা আমরা করার চেষ্টা করব। দেশের ক্রান্তিলগ্নে অবদান রাখা অসহায় পরিবারটির পুনর্বাসনে সরকার এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। নাদিরা সুলতানা, RTV। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে নোয়াখালী 4 আসনের সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। সাবেক এমপি সালাম মুর্শেদীকে 10 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এছাড়া আব্দুর রউফ, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল নাসের চৌধুরী ও বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনান দিবি হেফাজতে আছেন। আতিকা রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত।
ঢাকা জেলার নবাবগঞ্জ ও দোহার থানায় করা পৃথক দুটি হত্যা চেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে 7 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত। ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে সালমান এফ রহমানকে আদালতে হাজির করা হয়। দোহার এবং নবাবগঞ্জের সাবেক অবৈধ এমপি সালমান এফ রহমানকে আজকে দোহার একটি হত্যা চেষ্টার মামলায় এবং নবাবগঞ্জের একটি হত্যা চেষ্টার মামলায় আজকে আদালতে হাজির করা হয়। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শোনার পর রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার রাতে চট্টগ্রামের খুলশী থানার আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় 26,200 মার্কিন ডলার, 2,100 সিঙ্গাপুরের মুদ্রা ও 10 লাখ টাকা উদ্ধার করা হয়। খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদিকে রাজধানীর ভাটারা থেকে গ্রেফতার করেছে র্যাব। গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে বাংলাদেশ ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আব্দুল নাসের, সাবেক যুব ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদ এবং বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। অন্যদিকে কুষ্টিয়া 4 আসনের সাবেক এমপি আব্দুর রৌফকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বিএনপি কর্মী হৃদয় হত্যা মামলায় রিমান্ড শেষে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় পল্লবী থানার মামলায় যুবলীগ নেতা আব্দুর রহমান, মোহাম্মদ শাহিন খান ও সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। আতিকা রহমান, RTV, ঢাকা। গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ এবং 14 দলের শরিক রাজনৈতিক দলগুলোর নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। সকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বরাবর এ অভিযোগ দাখিল করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজাজ। এছাড়া 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে 10ম শ্রেণীর ছাত্র আনাস হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 25 জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। এ অভিযোগ দাখিল করেন নিহতের বাবা পলাশ। গত 5 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে গণহত্যা চালানোর অভিযোগে শেখ হাসিনার নামে মোট 30টি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। সালে কাফরুল থানার একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে দেওয়া আদালতের দণ্ডাদেশ স্থগিত করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লার সই করা এক প্রজ্ঞাপনে এ স্থগিতাদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ডাক্তার জোবাইদা রহমানের সাজা স্থগিতের জন্য যে আবেদন করেছিলেন সেটি আইন মন্ত্রণালয়ের মতামতের আলোকে ফৌজদারি কার্যবিধির ক্ষমতা বলে আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়েরের শর্তে 1 বছরের জন্য সাজা স্থগিত করা হয়েছে। ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এর আগে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দরে কারসাজির ঘটনায় গত 24 সেপ্টেম্বর এই ক্রিকেটারকে 50 লাখ টাকা জরিমানা করে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। BFIUর পাঠানো চিঠিতে সাকিব ও শিশির ছাড়াও রোমান আহমেদ, আবুল খায়ের হিরুর বাবা আবুল কালাম মাতবর, হিরুর ভাই মোহাম্মদ বাশার, বোন কনিক আফরোজ ও ব্যবসায়ী মোহাম্মদ নাজমুল বাশার খানের ব্যক্তিগত ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবের তথ্য চাওয়া হয়েছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর যৌক্তিক মনে করেন এ বিষয়ে সুপারিশ দিতে গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মুঈদ চৌধুরী। তিনি বলেন, কোভিড সেশন জটে অনেকের সমস্যা হয়েছে, তাই এখনকার চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো উচিত। তবে
বয়সসীমা কত হবে সেটি আরও পর্যালোচনা করে পরবর্তীতে জানানো হবে জানান কমিটির আহ্বায়ক। দুপুরে সচিবালয়ের চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান কমিটির প্রধান। আর আন্দোলনের সমন্বয়ক রাসেল আল মাহমুদ বলেন, 7 দিন পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের গঠিত কমিটি প্রতিবেদন জমা দিলে সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে তারা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। পরিস্থিতির আলোকে সরকারের বর্তমান নীতিমালা, সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা সবকিছু চিন্তা করে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব। আগামী 7 কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবেন। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার 14 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে ইসলামী ছাত্র শিবির। সভাপতি হিসেবে যথারীতি রয়েছেন সাদিক কায়েম আর সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ। এছাড়া সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান, প্রচার ও মিডিয়ায় হোসেন আহমদ জুবায়ের, ছাত্র আন্দোলনে মাজহারুল ইসলাম, দপ্তরে ইমরান হোসাইন, অর্থ বিষয়ক আলাউদ্দিন আবিদ, ছাত্র কল্যাণে হামিদুর রশিদ জামিল, সাহিত্য সংস্কৃতিতে নুরুল ইসলাম নূর, বিজ্ঞাপন ও ক্রীড়া সম্পাদকে ইকবাল হায়দার, শিক্ষা ও গবেষণায় আনিস মাহমুদ সাকিব, আইন ও মানবাধিকারে রিয়াজুল মিয়া, আন্তর্জাতিকে হাসান মোহাম্মদ ইয়াসির এবং স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে আছেন আব্দুল্লাহ আল আমিন। আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননের দক্ষিণে কঠোর লড়াই চলছে ইসরায়েল ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে। এতে কমপক্ষে ইসরায়েলের 8 সেনা নিহতের দাবি তেল আবিবের। এছাড়া আহত হয়েছে আরও বহু ইসরায়েলি সেনা। অপরদিকে এসব হামলায় ইসরায়েলের 3টি ট্যাঙ্ক ধ্বংসের দাবি বিদ্রোহী গোষ্ঠীটির। হামলার কারণে লেবাননের অন্তত 12 লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে মন্তব্য দেশটির প্রধানমন্ত্রী নাজির মিকাতির। এদিকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসরায়েলে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও। এর আগে মঙ্গলবার ইসরায়েলে প্রায় 200 ব্যালিস্টিক ও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, যার জন্য কঠোর মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল ইসরায়েল। এ মুহূর্তে লেবাননের বৈরুত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব, শ্রম ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন। মিস্টার আনোয়ার, লেবাননের পরিস্থিতি এখন এই মুহূর্তে কেমন দেখছেন এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় দূতাবাসের কি ধরনের পদক্ষেপ সেখানে দেখা যাচ্ছে, আমাদেরকে বিস্তারিত জানান। ধন্যবাদ আপনাকে। আপনি যেভাবে বলেছেন আর কি, ইরান আক্রমণ করার পর লেবাননের যে নিরাপত্তা পরিস্থিতি, এটি একটি নতুন মাত্রা যোগ করেছে। গতকালকের তুলনায় আজকে হামলার পরিমাণ কম ছিল। বিশেষ করে লেবানন ইসরায়েল সীমান্ত এলাকায় যেখানে গ্রাউন্ড ইনভেশন হচ্ছে ইসরায়েল বাহিনীর, সেখানেই মূলত এখন আমরা লক্ষ্য করছি যে সেই সব অঞ্চলগুলোতে বেশি মাত্রায় এখন আক্রমণ হচ্ছে, প্রতি আক্রমণ হচ্ছে। সার্বিকভাবে পরিস্থিতিটা একটু অস্বাভাবিক যুদ্ধ পরিস্থিতির কারণে আমরা আমাদের নাগরিক প্রবাসী ভাই বোন যারা এখানে আছেন তাদের নিরাপত্তা এবং তাদের থাকার বিষয়ে বাংলাদেশ দূতাবাস থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রবাসীতে অবস্থানরত, লেবাননে অবস্থানরত বিশেষ করে বৈরুত এবং তার আশেপাশে যে অঞ্চলগুলো নিরাপদ তুলনামূলকভাবে, সেই অঞ্চলগুলোতে আমরা আমাদের অন্যান্য প্রবাসীদের সহযোগিতায় প্রবাসী বাংলাদেশিদের যারা অলরেডি আশ্রয়হীন হয়েছেন কিংবা কর্মস্থল ত্যাগ করেছেন তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে, তাদেরকে আশ্রয় প্রদান করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে প্রতিদিন আমরা তাদেরকে খাদ্য সহায়তা, ঔষধ সহায়তা সহ অন্যান্য সহায়তা প্রদান করছি। যেখানে নারী ও শিশু রয়েছেন তাদের ব্যাপারে আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের দূতাবাস প্রদত্ত হটলাইন এবং হেল্পলাইনের মাধ্যমে যখনই যে আশ্রয় গ্রহণ কিংবা অন্যান্য সহায়তা চাচ্ছেন সেটা আমরা প্রদান করে যাচ্ছি। আমি যখন আপনার সাথে কথা বলছি, আমি এখন একটি মূলত এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করে অন্য একটি কার্যক্রমে যাচ্ছি। আমাদের তুলনামূলকভাবে এই পর্যন্ত 5 জন আহত হয়েছেন, তারা চিকিৎসা গ্রহণ করে নিজ নিজ বাসায় রয়েছেন, তাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে, তাদের শঙ্কামুক্ত রয়েছেন। আমরা আমাদের প্রবাসীদেরকে বারবারই অনুরোধ করেছি যদি কেউ এখনো কোনো ধরনের সমস্যায় থেকে থাকেন তারা যেন আমাদেরকে অবহিত করেন। আমাদের হেল্পলাইন এবং হটলাইন এবং অন্যান্য যোগাযোগ মাধ্যম সেগুলোতে যেন যোগাযোগ করেন। আমাদের কাছে তথ্য অনুসারে বাংলাদেশের প্রবাসী ভাই বোন যারা এখন লেবাননে কর্মরত, যে যেখানে সমস্যায় আছেন তারা সার্বক্ষণিকভাবে আমাদের নেটওয়ার্কের মধ্যেই রয়েছেন। জি মিস্টার আনোয়ার, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
লেবাননে অব্যাহত ইসরায়েলি বিমান হামলায় 1000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছে প্রায় 6000-এর বেশি মানুষ। এমন পরিস্থিতিতে সেখানে থাকা প্রবাসীরা চরম বিপাকে পড়েছে। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় আহত হয়েছে 6 বাংলাদেশি। হামলা থেকে বাঁচতে নিজ শহর ছেড়ে অন্য শহরে আশ্রয় নিয়েছে হাজারো প্রবাসী বাংলাদেশি। খোলা আকাশের নিচেও তাদের অনেককে আশ্রয় নিতে দেখা গেছে। এদিকে ইসরায়েল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। মধ্যপ্রাচ্যে আরও বৃহৎ সংঘাত এবং তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই এ দাম বৃদ্ধি। আন্তর্জাতিকভাবে তেলের দাম নির্ধারণের গুরুত্বপূর্ণ সূচক ব্রেন্ট ক্রুড 1% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেল বিক্রি হচ্ছে 74.4 মার্কিন ডলারে। সবশেষ মঙ্গলবার লেনদেনের সময় যা 5% পর্যন্ত বেশি দামে বিক্রি হয়। ইরান বিশ্বের 7ম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়লে হরমুজ প্রণালীর শিপিং কার্যক্রমে প্রভাব পড়তে পারে। ওমান ও ইরানের মধ্যে অবস্থিত গুরুত্বপূর্ণ শিপিং রুট হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% তেল সরবরাহ হয়। ঘূর্ণিঝড় হেলেনের কারণে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে ব্যাহত হয়েছে যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনী প্রচারণার কাজ। ঘূর্ণিঝড়ের কারণে নির্বাচনী সফর সংক্ষিপ্ত করে গেল রোববার ওয়াশিংটন ফিরে গেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সোমবার ট্রাম্পও কোনো নির্বাচনী প্রচারে অংশ নেননি। এদিন ট্রাম্প শুধু জর্জিয়া অঙ্গরাজ্যের ঘূর্ণিঝড় কবলিত একটি শহর পরিদর্শন করেন। ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে লাখ লাখ মানুষকে বিদ্যুৎবিহীন অবস্থায় কাটাতে হয়েছে। কাল পর্দা উঠছে নারী টি-20 বিশ্বকাপের নবম আসরের। আমিরাত উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্কটল্যান্ড। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 4টায় শুরু হবে ম্যাচটি। জয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় নিগার সুলতানা বাহিনী। নাজমুস সাকিবের রিপোর্টে থাকছে বিস্তারিত। স্বাগতিক হয়েও ভিন দেশে টি-20 বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নারীদের টি-20 বিশ্বকাপের ভেন্যু আমিরাতে সরিয়ে নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে ভেন্যু হারালেও স্বাগতিক হিসেবেই আসরে লড়বে টাইগার্সরা। সবশেষ 4 বিশ্বকাপের একটিতেও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। সেই খরা কাটাতে চায় নিগার সুলতানার দল। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্ব আসর শুরু হওয়ায় প্রথম ম্যাচেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী লাল সবুজের মেয়েরা। স্কটিশদের বিপক্ষে অতীত পরিসংখ্যান ও আমিরাতে বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে জয় সেই আত্মবিশ্বাসের পালে দিচ্ছে একটু বাড়তি হাওয়া। সবকিছু মিলে যদি আমি চিন্তা করি টিম অনেক ভালো একটা পজিশনে আছে রাইট নাও এবং স্কটল্যান্ডের এগেনস্টে সবাই রেডি। বলবো জয়ের জন্য আমরা মাঠে নামবো। আমরা চাই যেন এই ওয়ার্ল্ড কাপটা আমাদের জন্য কাউন্টেবল হয় এবং মেমোরেবল হয়। উদ্বোধনী ম্যাচে জয় পেলেই সেরা 4-এ যাওয়ার দৌড়ে বাংলাদেশের গ্রুপে থাকা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রতিযোগিতায় টিকে থাকবে টাইগার্সরা। তাই বড় স্বপ্ন না দেখে ম্যাচ বাই ম্যাচ লড়াইয়ের পরিকল্পনা বাংলার মেয়েদের। নাজমুস সাকিব, RTV। রাতের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।